নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, যেটা অনেক দিন থেকে আমাদের ইচ্ছা ছিল সেটা এখন কিছুটা হলেও পূর্ণ হতে চলেছে। যেমন ধরুন, আমাদের ইচ্ছাটা কি ছিল যে অবৈধভাবে বাংলাদেশ থেকে আমাদের ভারতে এসে যে সমস্ত ব্যক্তিরা বসবাস করছে তাদের প্রত্যেকে ধরার পরে বাংলাদেশে ছেড়ে দাও। সে যেভাবেই হোক, লিগালি হোক ইললিগালি হোক, তারা এসেছে। এসে যদি অবৈধ হয়ে যায়, সাপোজ ধরুন লিগালি আসার পরে তার মেয়াদ ছিল 6 মাস, সে রিটার্ন যায়নি, সে এসে এখনো বসবাস করছে, মানে তার 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, সেই সমস্ত ব্যক্তিগুলোকে খুঁজে বার করতে হবে। বার করে তাদেরকে সরকারি মাধ্যমে হোক, না হলে বর্ডার ক্রস করে ছেড়ে দেওয়া হোক বাংলাদেশের ভিতরে। ব্যাস, এইটুকুই কাজ করতে হবে আমাদের ভারত সরকারকে। আর এর একটা নমুনা কিন্তু ইদানিং শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে বাংলাদেশের একটা প্রতিবেদন দেখাবো, চ্যানেল 24 এর একটা প্রতিবেদন, যেখানে ভারত থেকে 172 জনকে 3টে জেলার দিক দিয়ে, মানে 3টে জেলাতে ভারত থেকে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে বাংলাদেশ বর্ডারের মধ্যে। এখন কথা হচ্ছে যে এই সমস্ত ব্যক্তিগুলোকে তারা শনাক্ত করছে, আমাদের ভারত থেকে তো শনাক্ত করাই হয়েছে। কারণ দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আমরা যখন দেখেছি যে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এসেছে, রিসেন্টলি কয়েক মাস আগেকার কথা, আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় কিন্তু এইরকম ভাবে অবৈধ বাংলাদেশি আটক করা হয়েছে, এবং তাদের কাছে প্রত্যেকটা ডকুমেন্ট রয়েছে। আমাদের একজন জেনুইন ভারতবাসীর কাছে যতগুলো ডকুমেন্ট থাকে তার চাইতে কিন্তু বেশি ডকুমেন্ট সেই সমস্ত বাংলাদেশিদের কাছে ছিল। আপনি যদি বলেন যে কি কি ডকুমেন্ট আছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে পারি যে আধার কার্ড এখন পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা হয়ে গিয়েছে, আপনি জাস্ট 2 থেকে 3 হাজার টাকা দিলে আপনার আধার কার্ড কমপ্লিট হয়ে যাবে। আপনি বাসিন্দা যে দেশেরই হন না কেন, আপনার এখানে আধার কার্ড করতে কোনো রকম মানে কাঠখড় পোড়াতে হয় না। আপনাকে জাস্ট কয়েক টাকা হাতে ধরিয়ে দিতে হবে। যে সমস্ত আধিকারিক রয়েছে, দালাল রয়েছে, আরো বিভিন্ন রকম লোক রয়েছে, তাদের হাতে ধরিয়ে দিলে আধার কার্ড হয়ে যাবে। এবার আধার কার্ড যখনই আপনার হয়ে যাবে, তখনই আপনি সেখান থেকে ভোটার কার্ড করতে পারবেন, সেখান থেকে প্যান কার্ড করতে পারবেন, আপনি সমস্ত কিছুই, ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। তাই পশ্চিমবঙ্গ হচ্ছে জালিয়াতির যে ডকুমেন্ট তৈরি হয়, সেই জালিয়াতি ডকুমেন্ট তৈরির একদম হাব বলা যেতে পারে। আর আমাদের এই পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়, আমি এই ডিস্ট্রিক্টগুলো যে জায়গা দিয়ে এই বাংলাদেশিদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, মানে পুশ ইন করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে, সেই ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গা রয়েছে মেহেরপুর বলে। আর এই মেহেরপুরটা হচ্ছে এক্স্যাক্টলি আমি বর্তমানে যেখানে বসে ভিডিও করছি, ঠিক তার সেখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। মানে আমাদের এখান থেকে ডিস্টেন্স যদি আমরা বাই রোড যাই তাহলে প্রায় 20 কিলোমিটার হবে। আর যদি আমরা মাঠের মধ্য দিয়ে আমাদের বর্ডার ক্রস করে, যে শর্টকাট বর্ডার, সেই বর্ডার যদি ক্রস করে আমরা বেরিয়ে যাই, তাহলে হয়তো 10 থেকে 12 কিলোমিটার। তো এই যে জায়গাগুলো, আমরা কেন বলতে পারি যে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রচুর মানুষ আসে, কেন বলতে পারি? আমরা এই সব জায়গাতে বসবাস করছি, আমরা জানি যে অলরেডি তারা এসেছে। ইভেন এমনও হচ্ছে যে 30 বছর আগে তার ফ্যামিলির কোনো একজন ব্যক্তি এসেছে, এখানে এসে সেটেল হয়ে গিয়েছে, এবং 2-4 বছর আগে ওখান থেকে মানুষ আসছে। এবার আপনি ওদেরকে কিন্তু এসে তার বাড়িতে পাবেন না, তারা চলে যায় বিভিন্ন জায়গায়। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বাংলাদেশিদের একদম মানে ঘর হয়ে গিয়েছে বলা যেতে পারে। সেখানে আপনি একটা সিঙ্গেল মানুষকে এমন দেখবেন না যার ডকুমেন্ট নেই। ইভেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের ভারতের বিভিন্ন সিটিতে গিয়ে তারা কোম্পানি জব করছে, এমনকি গভর্নমেন্ট জবের মধ্যেও তারা যুক্ত আছে। এখন এই জায়গা থেকে বাংলাদেশিদেরকে যদি তাড়ানো যায়, আর সবচাইতে বড় কথা যে আমাদের পশ্চিমবঙ্গে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে, যে এসসি এসটির যে ব্যবস্থা রয়েছে। দেখুন, এসটি তো ওকে, এসটি ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে এসসিদের একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ থেকে আসা। আমরা যদি এই জিনিসটা লক্ষ্য করি, এই জিনিসটা যদি আমরা ভেরিফাই করি, তাহলে পারে কিন্তু এখনো সরকারি যে সমস্ত দপ্তর রয়েছে এবং টিচার বা বিভিন্ন জায়গাতে সরকারি দপ্তরে যে সরকারি চাকরি করছে, তার মধ্যে এসসি মানে ওই বাংলাদেশ থেকে উঠে আসা যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, তারা কিন্তু প্রচুর আছে। আমরা এগুলো ভেরিফাই করলে আমাদের অভ্যন্তরীণ, আমাদের ভারতের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে প্রচুর ভ্যাকান্সি খালি হবে যদি সেই সমস্ত ব্যক্তিগুলোকে ভেরিফাই করা হয়। দেখ, সেগুলো অন্য টপিক। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের ভারত সরকারের কিন্তু ফেলিওর বলা যেতে পারে যে এই সবগুলো হচ্ছে। এখন যে একটা স্টেপ নেওয়া হয়েছে রিসেন্টলি, কয়েক মাস আগে আমরা দেখলাম যে দিল্লিতে বাংলাদেশিদেরকে ধরে ধরে আটক করা হচ্ছে, এবং তাদেরকে পাঠানো হচ্ছে কোথায়? জেলে পাঠানো হচ্ছে বা বিভিন্ন বা ইতে রাখা হচ্ছে।
পুলিশের হেফাজতে রাখা হচ্ছে। তো সেই সমস্ত বাংলাদেশিদেরকে হেফাজতে না রেখে, সরকারি টাকা খরচ না করে তাদেরকে ডাইরেক্ট বাংলাদেশে চালান করে দেওয়া হোক। আমাদের যেমন আমেরিকাতে, ইউএসএতে আমাদের যে অবৈধভাবে আমাদের ভারত থেকে লোক গিয়েছিল, সেই সব লোকগুলোকে প্লেনে করে তারা কিন্তু আমাদের ভারতে পাঠিয়ে দিল, এবং সেগুলোকে কিন্তু ভারতবর্ষের সরকার নিতে বাধ্য হয়েছে। কারণ অ্যাজ এ ইন্ডিয়ান তাদেরকে আমরা অন্য দেশ থেকে নেব না বলতে পারি না, সেরকম এরাও তাই। বাংলাদেশে যদি হয়ে থাকে তারা অবশ্যই তাদেরকে বাংলাদেশে রিটার্ন নিতে হবে, বাধ্যতামূলক। তাই আজকে যে এই যে পুশ ইন করছে আর কি, ভারত বাংলাদেশে পাঠাচ্ছে, এর জন্য অ্যাপ্রিসিয়েট করছি আমি বিএসএফ বা অন্যান্য সমস্ত আধিকারিক যারা রয়েছে তাদেরকেও বলছি, আপনারা লোকাল যে সমস্ত বর্ডারগুলো রয়েছে সেই সব বর্ডারগুলোতে খোঁজ করুন, এরকম ভরি ভরি আছে। আর এমনও আছে যারা সকালে আসে, পরের দিন কি দুদিন পরে আবার রিটার্ন চলে যায়, এরকম কিন্তু আছে। আমার মানে নলেজে এরকম বিভিন্ন জায়গা আছে, আমি সেগুলো কিন্তু বলে দিতে পারি, কিন্তু ওপেনলি এভাবে ক্যামেরার সামনে বলা উচিত হবে না, তাতে আমাদের সিকিউরিটি একটু প্রবলেম হতে পারে। এগুলো আসে কিভাবে? ওই যে বলেছিলাম না, আমাদের বর্ডারের বিভিন্ন জায়গা রয়েছে যেখানে কিন্তু সব জায়গায় কাঁটাতার নেই। আমাদের জায়গায়, আমাদের যে পশ্চিমবঙ্গের আমি যে জায়গায় বসবাস করছি সেখান থেকে যদি আপনি যান তাহলে ভৈরব নদী রয়েছে, আর ভৈরব নদীটা এমন একটা জায়গা রয়েছে যে আমরা বাংলাদেশের বর্ডারের এক্স্যাক্টলি দিয়ে লাইন দিয়ে, যে বাংলাদেশ বর্ডার এবং ভারতের যে মেন লাইন, সেই লাইন দিয়েই কিন্তু এই নদীটা পার হচ্ছে। এবার নদীর ওপর দিয়ে তো কাঁটাতার দেওয়াটা সম্ভব হচ্ছে না। যে জায়গা থেকে নদীটা ক্রস করেছে আমাদের বর্ডার থেকে বাংলাদেশের মধ্যে, সেই জায়গায় কাঁটাতার দেওয়া হয়নি। তাহলে যখন নদীতে জল বাড়ে তখন কি করে ওরা? তারা ওই মাথার উপরে কচুরিপানা দেয়, মাথার উপরে বিভিন্ন ঝোড় জঙ্গল এইসবগুলো দিয়ে আস্তে 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 ওই নাকটা বের করে দিয়ে আস্তে আস্তে তারা ভিতরে প্রবেশ করে। এইগুলো আমাদের দেখা, আমরা জানি এইসব জিনিসগুলো হয়, যে কারণে আমরা কিন্তু এগুলো বলি। আজকে ভারত সরকারের এই স্টেপটা নেওয়াতে আমরা অন্ততপক্ষে বর্ডার এলাকায় যে সমস্ত ভারতীয়রা রয়েছে তারা কিন্তু খুব খুশি। এদেরকে যদি পুশ ব্যাক করা হয়, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই আমাদের জন্য সুসংবাদ হবে। আজকে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবে, দেখবেন যে চ্যানেল 24, বাংলাদেশের একটা চ্যানেল, সেই চ্যানেল 24-এ তারা দেখাচ্ছে যে ভারত থেকে 3টে ডিস্ট্রিক্টে দফায় দফায় লোক পাঠানো হয়েছে, মানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পরিচয় কি? তারা বাংলাদেশি। এখন কোন কোন জায়গায় সেই সব প্রতিবেদনগুলো দেখুন, দেখার পরে আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি। মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব। আব্দুর রব, যাদের পোস্টিং করা হচ্ছে তাদের পরিচয় আসলে কিভাবে শনাক্ত হচ্ছে এবং সীমান্তে কতটা সতর্ক অবস্থান রয়েছে বিজেপি? জি মামুন, আজকে ভোররাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দুটি জায়গা দিয়ে আসলে বিএসএফ 121 জনকে পুশিন করে, এবং পুশিন করার পর আসলে টহলরত যে বিজিবি সদস্যরা রয়েছেন তারা তাদেরকে আটক করেন এবং আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের পর দুপুরের দিকে তারা বড়লেখা উপজেলা বড়লেখা থানার কাছে তারা হস্তান্তর করেন, এবং বড়লেখা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদের জানিয়েছেন যে তাদের আটক করা হয়েছে, এবং তাদের কাছ থেকে তাদের ঠিকানা জিজ্ঞাসা করে তাদের আত্মীয় স্বজনের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। একটি বিষয় এখানে বলতে চাই মামুন, আসলে এখানে গত কয়েকদিন থেকে বিভিন্ন দফায় দফায় আসলে এই বিএসএফ এদেরকে পুশিং করছে, এবং এ পর্যন্ত 277 জনকে তারা পুশিং করেছে, এবং এবারের যে সংখ্যাটা, এই সংখ্যাটা আসলে গত কয়েক দফার থেকে অনেক বেশি, একসাথে 121 জন, এবং এভাবে আসলে এই পুশিং বিএসএফ করে যাচ্ছে। তো আজকে যাদেরকে আসলে আটক করা হয়েছে তাদের ঠিকানা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনটাই জানিয়েছে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি জানিয়েছেন যে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তাদের ঠিকানা জেনে এরপর তাদের আত্মীয় স্বজনের কাছে তাদেরকে হস্তান্তর করা হবে। মামুন, ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রব। এই পর্যায়ে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলছারউদ্দিন শিমুল। শিমুল, পুশিং যাদের করা হচ্ছে আর এরা সবাই যে বাংলাদেশি, সেই পরিচয়টা কিভাবে শনাক্ত করা যাচ্ছে? বিজেপি কি বলছে এবং কতটা সতর্ক রয়েছেন তারা? মামুন, আসলে সিলেট জেলার 6টি উপজেলা রয়েছে সীমান্তবর্তী এলাকা। আমরা দেখেছি যে পর্যায়ক্রমে আসলে 3 দফায় এখন পর্যন্ত বিএসএফ 69 জনকে আসলে পুশিং করেছে। গত 14 মে তারা 16 জনকে, গতকাল তারা 21 জনকে, এবং আজ তারা 32 জনকে আসলে পুশিং করেছে। আমরা বিজেপির সাথে কথা বলেছি, বিজেপি জানিয়েছে যে শনিবার দিবাগত রাত থেকে আজ ভোরের মধ্যেই কিন্তু বিএসএফ একটি সুযোগ পেয়ে তাদেরকে পুশিং করেছে, এবং বিজেপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সিলেটে যাদেরকে আসলে পুশিং করা হয়েছে বিয়ানীবাজারের নয়াগ্রাম সীমান্তে, এবং তাদেরকে আসলে তারা যখন জিজ্ঞাসাবাদ করেছেন তারা বলছেন যে তারা গুজরাটে আসলে ইট ভাটায় কাজ করতেন, সেখানে
সেখানে অবৈধ অভিবাসী হিসেবে ভারতের যে পুলিশ রয়েছে তাদেরকে আটক করে 4 মে বিএসএফ এর কাছে হস্তান্তর করে এবং বিএসএফ কিন্তু একটি সুযোগ খুঁজছিল এবং সেই সুযোগের মধ্যে দিয়ে কিন্তু আজকে তারা আসলে মধ্যরাতের দিকে কিন্তু তারা আসলে পুশিং করেছে এবং আমরা কথা বলেছি পুলিশের সঙ্গে। বিয়ানীবাজার পুলিশ বলেছে তাদেরকে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে এবং তাদের আসলে পরিচয় নিশ্চিতের ক্ষেত্রে তারা আসলে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের অনেকের নাম বলছেন এবং সেগুলো আসলে যাচাই বাছাইয়ের পরেই কিন্তু আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে হস্তান্তর করা হবে। এবং আমরা সিলেটের যারা সীমান্ত নিয়ে আসলে বিশ্লেষক রয়েছেন তাদের সাথে আমরা আলাপ করছি, তারা আসলে বলছেন এটা কূটনৈতিকভাবে যদি আসলে সমাধান করা না হয় তাহলে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু পুশিনের সংখ্যা বাড়বে। আপনি দেখেন যে 14 তারিখ থেকে সিলেট জেলার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, প্রথমে আমরা দেখেছি কানাইঘাটে পুশিন করা হয়েছে, তারপর গতকালও কিন্তু কানাইঘাট সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে, আজকে বিয়ানীবাজার সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে। সিলেট বিভাগের যে অন্য জেলা সুনামগঞ্জ এবং হবিগঞ্জ এখন পর্যন্ত আসলে আমরা পুশিনের খবর পাইনি, তবে বিজিবি জানিয়েছে তাদের টহল বাড়িয়েছে এবং তারা ভারতের মেঘালয় কারফিউর পরে এই টহলটি তারা আরো বেশি জোরদার করেছে। তো মামুন, আমার কাছে এই ছিল সিলেটের পুশিনের সবশেষ। ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। এই পর্যায়ে আমাদের সঙ্গে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, পুশব্যাক চলছে সীমান্তে, আসলে নজরদারি বাড়ানো, সীমান্ত সুরক্ষায় বিজিবির তৎপরতা কেমন দেখছেন? মামুন, আজকে সকালে যে 19 জনকে মেহেরপুর মুজিবনগরের সোনাপুর সীমান্ত থেকে যাদেরকে আটক করা হয় তারা এখন কিন্তু এই থানায় অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু এবার আদালতে দেওয়া হয়নি, কারণ আদালতে না দেওয়া তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের যশোর অঞ্চলে তাদের বাড়িকে রাতের মধ্যে তাদের পরিবারের সদস্যরা আসবেন এবং তাদের হাতে তুলে দেবেন। কিছুক্ষণ আগে 6 বিজিবির যে পরিচালক তার সাথে আমার কথা হচ্ছে, তিনি যেটি বলছেন যে এই মাসে কিন্তু 2 বারের জন্য পুশিনের ঘটনা ঘটলো এবং যাদেরকে পুশিন করা হয়েছে তার বেশিরভাগই কিন্তু ভারতের 7 বছর পরে তারা ওই পুলিশের হাতে ধরা পড়ে এবং জেল কাটার পর তাদেরকে এই পুশিং করা হয়। তো বিজেপি যেটি বলছেন যে বারবার এই বিষয়গুলো নিয়ে সীমান্তে তৎপরতা বাড়ানো হয়েছে এবং যে বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে তাদের সাথে বারবার জানানো হচ্ছে যে বৈধ উপায় তাদেরকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তো বিজেপি তৎপর রয়েছে বলে তিনি দাবি করেছেন, যার কারণে কিন্তু 2 বার যাদেরকে পুশিং করা হয়েছে ধন্যবাদ আপনাকে। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান। সীমান্ত সুরক্ষার বিষয়ে তারা আমাদের জানাচ্ছেন। এর আগে আমাদের আরো 2 সহকর্মী যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার এবং সিলেট থেকে। যাই হোক, দেখুন, মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম যে হ্যাঁ, সত্যি পাঠানো হয়েছে। এখন ওরা বলছে যে শনাক্ত কিভাবে করা যায়। মেহেরপুরে যে ওদের রিপোর্টার কথা বললেন, সে কি বললো যে তাদের পরিবারকে জানানো যায়। আচ্ছা, যদি শনাক্ত করার দরকার পড়ে, যদি পরিবারই থাকে, তাহলে আর শনাক্ত করার কি কোনো দরকার পড়ে? একজন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, সে ওখানে 7-8 বছর আছে। কি বলছে যে গুজরাটের ইট ভাটাতে কাজ করতো। আমি বললাম না যে দিল্লি, মুম্বাই, সারা ভারত ছড়িয়ে রয়েছে। আজকে আপনারা যদি কেরালাতে যান, কেরালায় যে সমস্ত বাঙালিরা আজকে কাজ করছে তার মধ্যে 70 to 75% বাংলাদেশি। এটা যদি একটুও ভুল হয় তারপর আপনারা এসে আমাকে রিপোর্ট করবেন। এটা 110% সঠিক। 70 to 75%, মানে যদি 10 জন যায় তার মধ্যে 7 থেকে 8 জন হবে বাংলাদেশি। কেরালার ছাড়াও আমাদের ব্যাঙ্গালোর আছে, দিল্লি রয়েছে, চেন্নাই রয়েছে, গুজরাট রয়েছে। আপনি যদি ভাবেন যে শুধুমাত্র এই সব জায়গাতেই রয়েছে, তা নয়, সারা ভারতের বিভিন্ন কোনায় কোনায় তারা কিন্তু ছড়িয়ে পড়েছে। আজকে বাংলাদেশ যদি ওখানকার যদি আদমশুমারি চেক করা হয়, তাহলে 17 কোটি লোক, জাস্ট ডকুমেন্টের হিসাবে 17 কোটি লোক বলছে। কিন্তু বাংলাদেশের আপনি যদি 1971 থেকে শুরু করে আজকে পর্যন্ত যদি একটা পার্সেন্টেজ হিসাবে যেভাবে বেড়েছে, তাতে বর্তমানে 17 কোটি লোক তো ওদের হওয়া উচিত না। আর যদি 17 কোটি হয়, তাহলে বাকি যে লোকগুলো ছিল তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে, এটাই বলা যেতে পারে। আমি মাস 6 আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে দেখিয়েছিলাম যে কেরালায় কাজ করতে গিয়েছে এমন কিছু ব্যক্তি রয়েছে, একটা ভাই সে কিন্তু ব্লগ করে তাদেরকে এক্সপোজ করছে, আর সেখানে কিন্তু তারা রীতিমতো মানে আক্রমণাত্মক ভঙ্গিতে তারা কিন্তু ছুটে আসছে তার দিকে। তো এরকম সিচুয়েশন হয়ে গেছে, কারণ আমাদের দেশের মধ্যে আমরা এখনো কিন্তু সেফ নই। ওরা ক্লিয়ার কাট আমাদেরকে বলবে যে যা করার করে নিস তোরা, এরকমটা বলে। আজকে এই যে করা হলো, কি বলছে, এখনো বলছে যে এদের শনাক্ত কিভাবে করা হলো। ভাই, শনাক্ত করার কিছু দরকার আছে? আমার তো মনে হয় না যে শনাক্ত করার কোন রকম দরকার আছে, কারণ তার বাড়ি এবং তার ফ্যামিলি সমস্ত কিছু বাংলাদেশে রয়েছে। আবার শনাক্ত কি করবে? তার কাছে যদি ডকুমেন্ট চাই, তাহলে তার লিগাল বা ইলিগাল ডকুমেন্ট তো সব জায়গায় তৈরি করা যায়, তাই না? ডকুমেন্টের দরকারই পড়বে না যদি তার সমস্ত কিছু ভিটে মাটি সমস্ত কিছু যদি বাংলাদেশে থাকে।
তো যাই হোক বন্ধুরা, এই যে ভারত সরকার যে স্টেপটা নিয়েছে, এই ধরনের স্টেপ কন্টিনিউয়াসলি নিতে থাকা উচিত। শুধুমাত্র একটা বর্ডার নেই, সারা ভারতবর্ষ দিয়ে বাংলাদেশের যে বর্ডার রয়েছে, ভারত বাংলাদেশের বর্ডার, সেই বর্ডারের প্রত্যেকটা জায়গাতে এইভাবে করে যদি যদি 10,000 লোক পাঠানো যায়, তবুও কিন্তু আমরা একটু সেফ থাকবো। যাই হোক, এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন করে যাব। কোশ্চেনটা হচ্ছে যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কত লোক এসেছে, প্রায় সেটা অবশ্যই লিখে যাবেন। প্রায় কত লোক এসেছে আমাদের এই টিএমসি সরকার বিগত যে কয়েক বছর হলো, সেই কয়েক বছরে কত লোক এসেছে সেটা অবশ্যই একটু আইডিয়া করে লিখে যাবেন, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো। আমি এটা কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলছি, মানে যে যার এলাকাতে আছেন বর্ডার এলাকায়, তারা প্রত্যেকে নিজের বর্ডার এলাকাতে কত লোক এসেছে সেগুলো অবশ্যই লিখে যাবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।